নমস্কার। সারা ভারতবর্ষ জুড়েই আমরা ভারতবাসীরা শোকাহত এবং আমরা মর্মাহত। কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের কাশ্মীরের পহেলগাঁওতে যেভাবে পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপর, বিশেষ করে পুরুষদের উপর রিলিজিয়নের উপর ভিত্তি করে, ধর্মমতের উপর ভিত্তি করে, যদি পুরুষরা হিন্দু হন সেই হিন্দু হিসেবে সেই পুরুষদেরকে টার্গেট করেছে জঙ্গিরা। অ্যালোপ্যাথারিক গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে স্পটেই। বহু আহত হয়েছেন। এখন পর্যন্ত যতদূর রিপোর্ট আমরা দেখতে পেলাম সংবাদ মাধ্যমে, 26-এর উপরও বেশি মানুষ তারা নিহত হয়েছেন। আমরা বাঙালি সমাজের পক্ষ থেকে সেই সকল নিহত আমাদের আপন ভাইদের প্রতি, নিহতদের আত্মার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। পরম স্রষ্টার কাছে ওনাদের আত্মার সদ্গতি এবং শান্তি কামনা করছি। পাশাপাশি সেই মৌলবাদী জেহাদি জঙ্গিদের এই রকম প্রচণ্ড মানবতা বিরোধী কর্মকাণ্ডের তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ভারত সরকারকে যথাশীঘ্র সর্বরকম যে সকল ব্যবস্থা করা প্রয়োজন এই সকল জঙ্গিদের দমন করার জন্য আপাত দৃষ্টিতে, সেটা যেন ভারত সরকার অবশ্যই করেন এবং সেই সঙ্গে দোষীদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তিও তারা প্রদান করেন। বর্তমানে এখনও ফেঁসে আছে ভারতবর্ষের এই কাশ্মীরের এই অঞ্চলে অনেক আমাদের বিভিন্ন জায়গা থেকে, ভারতের যারা বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ওইখানে গেছেন বেড়ানোর উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে, তারা কিন্তু এখনও ফেঁসে আছেন এবং চরম ভয়াবহতা আতঙ্কের মধ্য দিয়ে তাদের এই সময়গুলো কাটছে। আমরা দাবি করছি ভারত সরকারের কাছে যেন শীঘ্র তাদেরকে সকলকেই যেন খুব সতর্কতার সহিত, নিরাপদের সহিত তাদেরকে যেন নিজ নিজ বাড়িতে, বাসস্থানে ফিরে আসতে পারে, তার সেই রকম যথাযোগ্য ব্যবস্থা করে দেন। পাশাপাশি আজকে আমরা যে ঘটনার তীব্র সাক্ষী হলাম আমরা সকল ভারতবাসী মিলে, সেখানে দেখতে পেলাম যে আজকে যে ঘটনাটা আমরা লক্ষ্য করেছি, যে 22 তারিখের যে ঘটনাটা ঘটল, কিসের উপর ভিত্তি করে? রিলিজিয়ন তথা ধর্মমতের উপর ভিত্তি করে। অর্থাৎ এই যে রিলিজিয়নের যে খেলাটা, বিশেষ করে আমাদের ভারতবর্ষে মুসলমান এবং অমুসলমান বলতেই আমরা বুঝি। অমুসলমান মানে হিন্দু এবং মুসলিমদের মধ্যে এক ধরনের চিরাচরিত প্রথায় যে ডিভিশনটা ব্রিটিশদের আমল থেকে শুরু হয়েছিল, সেটা এখনও বর্তমান রেখেছে আমাদের এই ভারতবর্ষের রাজনৈতিকবিদরা। আমরা যদি লক্ষ্য করে দেখি, চতুর্দিক থেকে তাকাই, এবং রাজনীতির গভীরে যদি মূল্যায়ন করি, তাহলে এই যে সাম্প্রদায়িকতার ভয়াবহতা, সেটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এবং তারই ফলশ্রুতি আমরা গতকালকের এই যে 22 তারিখের ঘটনাটা হলো, সেটার আমরা সাক্ষী হয়ে রইলাম। এখন মানুষ যে জাতপাত ও সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়, সেটা কি স্বাভাবিক? সেটা কি কৃত্রিম বিভাজন নাকি স্বাভাবিক বিভাজন? তাহলে আমরা এটাকে কিভাবে নেব? কারণ এটা তো পুরোপুরি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এটা একটা কৃত্রিম বিভাজন। কাজে মানুষের জাতীয় সম্প্রদায়গত ভেদকে কি বলা যাবে বর্তমানে? এখানে আমাদের যে বিষয় দেখতে হবে যে বৈরী শক্তি তথা জঙ্গি শক্তিগুলির মধ্যে কিছু দল আছে যেগুলো বিচ্ছিন্নতার মতাদর্শে চালিত হয়, ও কিছু লোকও আছে যারা এইসব বিভেদকামী দলগুলির দ্বারা চালিত হয়। এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব হবে? কিভাবে আমরা এইসব যুযুধান দলগুলিকে একটা অচল সেকেলে ভাবাদর্শকে সমাজে প্রতিষ্ঠা করা থেকে নিবৃত্ত করতে পারবো, যা দেশকে খণ্ড বিখণ্ড করে দিতে পারে? কি করা উচিত? আমাদের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী নীতিগুলি কি হওয়া প্রয়োজন? ব্যবস্থাটা কিন্তু দুই রকমেরই হতে পারে। একটা হচ্ছে ভৌতিক ক্ষেত্রে ও আরেকটা হচ্ছে মানসিক ক্ষেত্রে। এখন দেখা যাক যে শুধুমাত্র কি অর্থনৈতিক তত্ত্বেই এর সমাধান হবে? না, আরও কিছু দরকার। একটা হচ্ছে শিক্ষা, একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম, কিন্তু ভৌতিক, ফিজিক্যাল ও মানসিক, যেটা সাইকিক ক্ষেত্রে আশু কর্তব্য কি হওয়া উচিত? দেশ একটা চরম সংকটময় কালের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আমাদের এখন সব কিছু ভালোভাবে জেনে নেওয়া উচিত। আর এই জন্য আমার এই ভিডিও বার্তা, আপনারা সঙ্গে থাকুন। এখানে প্রত্যেকটা সমস্যাকে যেমন তুলে ধরবো, সেই সঙ্গে সমাধানটা দিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটার সঙ্গে থাকুন। রাজনীতিতে ভেদনীতি অর্থাৎ বিভেদ সৃষ্টি করো ও শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল বলে একটা তত্ত্ব আছে। শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনকে হীনবল করতে ব্রিটিশ সরকার সম্প্রদায়গত বিভাজনকে উৎসাহ দিয়ে ভারতীয় জনগণকে মুসলমান
অমুসলমান এইভাবে বিভক্ত করার কর্মসূচি নিয়েছিল। তারা চেয়েছিল যে দেশের জনগণকে জাতি, তপশিল, ভুক্ত জাতি, উপজাতি, মুসলমান, অমুসলমান ও সাধারণ জাতি এইভাবে বিভক্ত করে তারা এই এই যে ঘটনাটা চাইছিল যে বিভক্ত হয়ে থাকুক। আমাদের নেতাদের এই ধরনের বিভাজন কিন্তু তৎকালীন সময়ে মেনে নেওয়া উচিত হয়নি, বরং সেই সময় তাদের বলা উচিত ছিল যে জাতি বা সম্প্রদায়গত ভিত্তিতে নয়, অগ্রাধিকার তথা প্রেফারেন্স দিতে হবে সামাজিক আর্থিক ক্ষেত্রে পশ্চাৎপদতার ভিত্তিতে। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল জাতপাতের গুড়ামি অথবা সাম্প্রদায়িক সেন্টিমেন্টের ভিত্তিতে গড়ে উঠেছিল, সেজন্যই তারা ব্রিটিশ সরকারকে কিন্তু সমর্থন করেছিল। আজকে এই নিয়ে যে ঘটনাগুলো হলো তার মধ্য থেকে কিন্তু আমরা একটা জিনিস ভালো করেই দেখতে পেলাম যে এই যে রিলিজিয়নের ব্যাপারটা আমাদের এই ভারত ডিভিশনের জন্য বা ভারতকে ভাগ করার জন্য কিন্তু চূড়ান্ত পরিমাণে দায়ী ছিল। এখন আমরা এই রিলিজিয়নটা কি এবং ধর্মমতটা আসলে এই যে রিলিজিয়ন, যার বাংলা শব্দ হচ্ছে ধর্মমত, আমরা সেটা জেনে নেব। তবে এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে ধর্ম এবং ধর্মমত এক জিনিস নয়। রিলিজিয়নের মানে ধর্ম নয়, ধর্মমত। কাজেই আমরা যদি তাকাই যে ধর্মমতটা আসলে কি, এই পৃথিবীতে ধর্মমতের অন্ত নেই। বিভিন্ন ধর্মপ্রবক্তা বিভিন্ন মতবাদের জন্ম দিয়ে গেছেন, কিন্তু তাদের এই ধর্মমত পরবর্তীকালে মানুষের সমাজে ঐক্যের প্রতিষ্ঠা না করে বরং বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সংঘর্ষকে বাড়িয়ে তুলেছে। ধর্মমত নিয়ে এই পৃথিবীতে কত না যুদ্ধ, কত না ক্রুসেড হয়ে গেল। তাই রিলিজিয়ন কখনো ইউনিফাইং ফোর্স হিসেবে কাজ করেনি। তাই এই ধর্মমতকে কমন পয়েন্টের মধ্যে গণ্য না করে পয়েন্ট অফ ডিফারেন্সের অন্তর্ভুক্ত করা উচিত। কিন্তু এখানে মনে রাখতে হবে যে ধর্ম আর রিলিজিয়ন কিন্তু সমার্থক নয়। কাজেই এই যে রিলিজিয়নের আরবিক প্রতিশব্দ হলো মজহব, কিন্তু ধর্মের প্রতিশব্দ হলো ইমান। আজকে আমরা যতদূর জানি যে ধর্ম মানুষকে যুগে যুগে ঐক্যসূত্রে আবদ্ধ করার যে বাণী প্রচার করে গেছে, কিন্তু ধর্মমত যেখানে সংখ্যায় অনেক, সেখানে কিন্তু ধর্মের যে বৈবাহিক জ্ঞান ও যুক্তিসিদ্ধ বিশ্বাসের উপর সেটা প্রতিষ্ঠিত হয়ে আছে। আজকে এই পৃথিবীতে আমরা জানি যে আমাদের মানব সমাজ এক এবং অবিভাজ্য, তবুও এই কৃত্রিম বিভাজনটা কেন এসেছে তার পেছনে রয়েছে দর্শনের ভূমিকা। কারণ আমাদের এই মানব সমাজে আমরা কিন্তু বিভিন্ন দর্শনকে মেনে চলি। আর এই যে সকল দর্শন এই পর্যন্ত আমরা দেখেছি মূল্যায়ন করে, যে মূলত এই সমস্ত রকম দর্শনকে মূলত 4 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ডগমা বা ভাবজড়তা কেন্দ্রিক দর্শন, ডগমা সেন্টার্ড ফিলোসফি। 2 জড়কেন্দ্রিক দর্শন, সেটা হচ্ছে ম্যাটার সেন্টার্ড ফিলোসফি। 3 হচ্ছে আত্মস্বার্থ কেন্দ্রিক দর্শন, সেলফ সেন্টার্ড ফিলোসফি। 4 হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক দর্শন, হচ্ছে গড সেন্টার্ড ফিলোসফি। তো প্রথমে আমরা জেনে নিই যে ডগমা বা ভাবজড়তা কেন্দ্রিক দর্শনটা কি আসলে। ডগমা সেন্টার্ড ফিলোসফিতে বলা হচ্ছে যে ভাবজড়তা কেন্দ্রিক দর্শনের ধ্বজধারীরা কুসংস্কার, ত্রুটিপূর্ণ ভাবাবেগ আর উদ্ভট তত্ত্বে বিশ্বাসী। বস্তুতপক্ষে সমস্ত ধর্মমতই রিলিজিয়ন ভাবজড়তা কেন্দ্রিক। আমি রিপিট করে বলছি যে সমস্ত ধর্মমতই রিলিজিয়ন ভাবজড়তা কেন্দ্রিক। তাই কোনো ধর্মমতই অন্য কোনো ধর্মমতকে সহ্য করতে পারে না। এরা নিজেদের স্বার্থসিদ্ধির হীন উদ্দেশ্যে ঈশ্বরের প্রত্যাশাদের নামে সাধারণ মানুষকে শোষণ করে। ডগমার অনুসরণকারীরা বলে থাকে যে ঈশ্বর স্বয়ং স্বপ্নে আবির্ভূত হয়ে নির্দিষ্ট কাজটি করতে তাদের আদেশ দিয়েছেন, আর এই অজুহাতে সাধারণ মানুষকে তারা চুটিয়ে শোষণ করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে জড়কেন্দ্রিক দর্শন, ম্যাটার সেন্টার্ড ফিলোসফি। এখানে কি বলা হচ্ছে যে জড়বাদ কেন্দ্রিক দর্শনের অনুসারীগণ নিজেদের স্বার্থে সব কিছুকে ভোগ করতে চায়। জড়জাগতিক বস্তুসমূহের ভোগই এদের প্রধান উপজীব্য। মার্ক্সবাদ তাই তারই উদাহরণ। নিজেদের উদ্দেশ্যে সিদ্ধির জন্য এই দর্শনের মতাবলম্বীরা সাধারণত পশুশক্তি প্রয়োগ করে অন্যদেরকে শোষণ করে থাকে। 3 নম্বর হচ্ছে আত্মস্বার্থ কেন্দ্রিক দর্শন, সেলফ সেন্টার্ড ফিলোসফি। এখানে কি হয়, আত্মস্বার্থ কেন্দ্রিক দর্শনের মতাবলম্বীরা কেবল নিজের স্বার্থ ও আত্মসুখ চরিতার্থ করতে সব কিছু করে থাকে। অন্য দুটো দর্শনের থেকে এই দর্শনের মানসিক ব্যাসার্ধ
একটু বড়। এই বড় ব্যাসার্ধ বলতে শুধু এইটুকুই বোঝায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে কেবল নিজের কথাই ভেবে চলা, নিজের স্বার্থ পরিপূর্তি এখানে একমাত্র উদ্দেশ্য। উদাহরণ হিসেবে যদি দেখি আমরা, সেটা হচ্ছে পুঁজিবাদ, পুঁজিবাদ মানসিকতা। 4 নম্বর হচ্ছে ঈশ্বরকেন্দ্রিক দর্শন, গড সেন্টার্ড ফিলোসফি। এখানে কি হয়, ঈশ্বরকেন্দ্রিক দর্শনের অনুসারীগণ সমান স্নেহ মমতার সঙ্গে শুধু সমগ্র মানব সমাজকেই নয়, সমগ্র জীবজগৎকে নব্য মানবতাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে সেবা করে চলে। যদিও এই ঈশ্বরকেন্দ্রিক মানুষদের ভাবনায় ব্যাসার্ধের তারতম্য থাকে, তবুও তাদের ভাবনার কেন্দ্রে থাকেন ঈশ্বর। ঈশ্বরকে ঈশ্বরকেন্দ্রিক দর্শনের কেন্দ্রবিন্দু। ঈশ্বরকেন্দ্রিক বিশ্বের পরিধি, পথ ও অধিক্ষেত্র বাকি 3টি থেকে অনেক অনেক বিস্তৃততর। এই 3 ধরনের দর্শনের মধ্যে যদি কখনো কোনো সংঘর্ষ হয়, শেষ পর্যন্ত ঈশ্বরকেন্দ্রিক দর্শনই জয়যুক্ত হবে। এখন এই যে আমরা ভাব জড়তা কেন্দ্রিক ও জড়বাদ কেন্দ্রিক দর্শনের বিষময় সংমিশ্রণের যে আরেকটি দর্শন আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে কমিউনিজম, এবং সেটা এখন প্রায় বিলুপ্তির পথেই হাঁটছে। এখন ঘটনা হচ্ছে, এই যে রিলিজিয়ন বা উপধর্ম বা ধর্মমত, আমরা আগেই বলেছি যে রিলিজনের ভিত্তি ডগমা বা ভাবজড়তা কেন্দ্রিক দর্শন। ভাবজড়তা কেন্দ্রিক দর্শন হলো জড়কেন্দ্রিক ও আত্মস্বার্থ কেন্দ্রিক দর্শনের একটা মিশ্র রূপ। তাই রিলিজিয়নগুলি আংশিকভাবে জড়কেন্দ্রিক ও আংশিকভাবে আত্মস্বার্থ কেন্দ্রিক। জড়কেন্দ্রিক দর্শনগুলি অধিকাংশ ক্ষেত্রে পুরোপুরি ডগমা আশ্রিত, অন্যদিকে আত্মস্বার্থ কেন্দ্রিক দর্শনগুলি ডগমা ও সেন্টিমেন্টের মিশ্রণ। রিলিজিয়নগুলির কখনো কখনো দীর্ঘকাল টিকে থাকে, যদিও তারা ভাবজড়তায় পরিপূর্ণ। তার কারণ তারা জানে কিভাবে সত্যকে অস্বীকার করে বা তাকে বিকৃত করে জনমনে কুশিক্ষার বীজ ঢুকিয়ে দিতে হয়। তারা এও জানে কেমন করে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। তাদের প্রকৃত উদ্দেশ্যই হলো বিশেষ সুবিধাভোগী শ্রেণীর স্বার্থ রক্ষা করে চলা। আসলে এই ভাবাবেগগুলি মানুষের মনের গভীরে অনুপ্রবিষ্ট হয়ে যায়। ভাবজড়তা কেন্দ্রিক দর্শনগুলির প্রধান প্রধান অস্ত্র কি? বিভিন্ন গল্প, কথা, অবাস্তব কাহিনী, রূপক কাহিনী ইত্যাদি প্রচারের মাধ্যমে মানুষের মনে মহামান্যতা বোধ, সুপেরিয়রিটি কমপ্লেক্স সৃষ্টি করা। 2, বিভিন্ন গল্প, কথা, অবাস্তব কাহিনী, রূপক কাহিনী ইত্যাদি প্রচারের মাধ্যমে মানুষের মনে হীনমন্যতা বোধ, ইনফিরিয়রিটি কমপ্লেক্স সৃষ্টি করা। 3, জনসাধারণের মধ্যে বিশেষ করে সামাজিক অর্থনৈতিক সচেতনতার অভাব আছে এমন ধরনের মানুষের মনে ভীতমন্যতা, ফিয়ার কমপ্লেক্স ও হীনমন্যতা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স বোধ সৃষ্টি করে দেওয়া। এইভাবে সমস্ত রিলিজিয়নগুলি জনসাধারণের মনে সুকৌশলে মহামন্যতা, হীনমন্যতা ও ভীতমন্যতার সূচিকা ভরণ করে দেয়। ধর্মমতের যে অন্ধ ভাবজড়তার গোড়ামি থেকে তারা সরে উঠে আসতে পারেনি। আজকের যুগে দাঁড়িয়ে আমাদের এই যে রিলিজিয়ন, ধর্মমত, এগুলোকে কিন্তু আমাদের প্রত্যাহার করা উচিত। যা কিছু ভালো সেটাকে গ্রহণ করব, কিন্তু যেগুলো মানব ধর্মের বিপক্ষে যাহা যায়, মানবতা বিরোধী কাজকর্মকে যেগুলো প্রশ্রয় দেয়, যে সমস্ত বিষয়, সেগুলোকে আমরা প্রত্যাখ্যান করব গণহারে। কারণ এগুলো দিয়ে কখনোই কল্যাণ সম্ভব নয়। এককে হত্যা করে অপরের কল্যাণ কখনোই সম্ভব নয়। কাজেই যারা জেহাদি গোষ্ঠীরা আছে, সে যে ধর্মমতের বিশ্বাসী হোক না কেন, তাদের প্রতি বা তাদের বলতে চাই যে ইতিমধ্য থেকে আপনারা এই যে মানসিক শোষণের শিকার হয়ে গেছেন, বিভিন্ন গোষ্ঠী বলতে পারেন বা স্বার্থপর গোষ্ঠীর একচেটিয়া শোষণের যে মানসিকতা, সেই শোষণের মানসিকতার যে বীজ আপনাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে, এই পুরো যে মনস্তাত্ত্বিক বিষয়, এই কালো অন্ধকার তমনিস্রার মনস্তাত্ত্বিক বিষয়ের ওই পর্যায় থেকে, স্তর থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনারা মানুষ, এবং মানুষ মানুষ, ভাই ভাই, উঁচু কিংবা নিচু নাই, আমরা সবাইকে নিয়ে বাঁচব। আমরা ধর্মমতের ঊর্ধ্বে মানবতার জয়গান গেয়ে যাব। কাজে হিন্দু মুসলমানের এই রাজনীতি যেন খুব শীঘ্রই বন্ধ করতে পারি, তার জন্য বৃহৎ বাঙালি সমাজের মানুষকেও আহ্বান জানাচ্ছি, সারা বিশ্বের নীতিবাদী মানুষদের আহ্বান জানাচ্ছি যে আমরা আসুন,
আমরা মানুষের সামাজিক অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে বর্তমান অবস্থায় প্রাথমিক পর্যায়ে, সেই ত্রুটিগুলিকে আমরা দূর করি, সমাধান দিই। সেই সঙ্গে পাশাপাশি মানুষের মানসিক জগতের যে বিকাশ সেটাকে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করি। পাশাপাশি মানুষের যে আধ্যাত্মিক উন্নতির যে বিকাশ, সেই বিকাশের পথকে ত্বরান্বিত করার জন্য আমরা সহযোগিতা করি। কারণ আমরা মানুষ, আমরা আমাদের মানুষের সমাজ এক এবং অবিভাজ্য। আমরা এভাবে আর আমাদের এই সমাজ ব্যবস্থাকে দুর্বল এবং পঙ্গু বানিয়ে রাখবো না। একটা সুস্থ সামাজিক ব্যবস্থা গড়ে তুলব, সুস্থ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলব। বর্তমান রাজনৈতিক যে অবস্থা আছে সারা ভারতবর্ষ জুড়ে, সেটা একটা অসুস্থ রাজনৈতিক পরিবেশ। সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। তাই আমাদের বর্তমান যুগের দাবি সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউডের বাস্তবায়ন। আর সেখানে আমরা বাঙালি সমাজের মানুষ আমরা এগিয়ে চলেছি প্রাউড দর্শনকে বাস্তবায়নের লক্ষ্যে। প্রথমত বাঙালিদেরকে এক হতেই হবে। হিন্দু মুসলমান ধর্মমতের ঊর্ধ্বে গিয়ে বাঙালিকে আগে বাঙালি সাজতে হবে। কারণ বাঙালি যদি বাঁচে তাহলেই বাংলা বাঁচবে, বাংলাকে বাঁচাতে পারবো আমরা। আর বাংলাকে যদি বাঁচাতে পারি আমরা ভারতকে বাঁচাতে পারবো, আর ভারতকে যদি বাঁচাতে পারি আমরা বিশ্বকে বাঁচাতে পারবো। কারণ এটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনারা জেনে নিন, বুঝে নিন, অনুভব করুন যে আমাদেরকে আপাতত ঐক্যবদ্ধ হওয়ার ভীষণ প্রয়োজন আছে। সবশেষে এটাই বলবো, সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড জিন্দাবাদ, আমরা বাঙালি জিন্দাবাদ, দুনিয়ার নীতিবাদীরা এক হো, দুনিয়ার বাঙালি এক হো। নমস্কার।